অন্যতম মুখ্য আধিকারিক, সংযোগ আধিকারিক, প্রখ্যাত কুইজ মাস্টার ডেরেক ওব্রায়েন, আমার বন্ধু। আমি 3-4টে ইস্যু নিয়ে কথা বলবো, এক এক করে। আমি প্রথমে আপনাদের বলে নেব, আপনারা জানেন এই সাংবাদিক বৈঠকটা আমরা রোজই আমাদের এখান থেকে, এই ভবন থেকে আমরা করি, এবং প্রথামাফিক আমি কিছু কথা বলবো, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করবেন। 1 নম্বর যেটা আমাদের বলতে চাই, যে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষে আপনারা জানেন যে এরকম একটা অভিনব কর্মসূচি এর আগে কখনো হয়নি। যেভাবে মমতাদি প্রত্যেকটা ব্লকে ব্লকে গিয়ে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে যেভাবে আগে সরকারকে নিয়ে গিয়ে, গোটা সরকারকে, গোটা ক্যাবিনেট, গোটা ব্যুরোক্রেসিকে তুলে নিয়ে গিয়ে তার কাজ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, 10 বছর সেই পরিশ্রমের ফলাফলের একটি অভিনব রূপায়ণ, একটি অভিনব স্বাভাবিক বিবর্তন, তার নাম দুয়ারে সরকার। এটা আপনারা বহুল চর্চিত, এটা গণমাধ্যমে, এটা নিয়ে আমি আর কিছু বলছি না। আমি খালি এই সাম্প্রতিকতম তথ্যটা দেব। এই দুয়ারে সরকার কর্মসূচি এখন অবধি 1 কোটি বেশি মানুষের কাছে পৌঁছেছে। দ্বিতীয় পর্যায়ে যখন শুরু হয়েছে 15 ডিসেম্বর থেকে, এই 12টি সরকারি প্রকল্প জনগণের কাছে আনার এই উদ্যোগ, মোট সংখ্যাটা আমি আবার ঘোষণা করছি, 1,42,00,000 মানুষ তাদের কাছে প্রত্যক্ষভাবে পৌঁছেছে। 20 ডিসেম্বর অবধি 11,056টা ক্যাম্প হয়েছে, শিবির। সব থেকে বেশি মানুষ এসেছে কোন কোন জেলা থেকে? মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। সারা জেলা থেকে এসছে, এই 3টি জেলা থেকে এসছে প্রায় 39 লক্ষ মানুষ। 15 নভেম্বর থেকে শুরু হওয়া ডিসেম্বর 24 পর্যন্ত এই দ্বিতীয় পর্যায়ে চলবে, এবং এখনো অবধি সরকার 8,700 কোটি টাকা, 8,700 কোটি টাকা এর জন্য অলরেডি রিলিজ করে দিয়েছে। বরাদ্দ না, ছেড়ে দিয়েছে। এবং প্রত্যেকটা এই যে ক্যাম্পগুলো আমি ঘোষণা করলাম, অর্থাৎ 11,056টি ক্যাম্প, এখানে প্রত্যেকটা জায়গায় কোভিড টেস্ট করা হচ্ছে একই সঙ্গে। অর্থাৎ একই সঙ্গে মানুষকে উন্নয়ন পৌঁছে দেওয়া এবং তাকে নিরাপদে সুরক্ষিত রাখা, এই দুটো কাজ আমাদের সরকার করছে। আপনারা জানেন আজকে বিশ্বভারতীতে 100 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভার্চুয়াল বক্তব্য রেখেছে। সে প্রসঙ্গে আমি পরে আসবো, কিন্তু আগামী 29 ডিসেম্বর মঙ্গলবার, এটাও আপনারা সবাই জানেন, বোলপুরের চৌরাস্তা থেকে ডাকবাংলো পর্যন্ত আমাদের একটা দলীয় কর্মসূচি নেওয়া হচ্ছে। সেটা একটা দীর্ঘ র্যালি, এবং এই র্যালিতে পায়ে হেঁটে, দূর থেকে উড়ে এসে জিপে চড়ে হাত নাড়তে নাড়তে নয়, হ্যাঁ, মানুষের সঙ্গে মিশে, মানুষকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা আপনাদের জন্য দ্বিতীয় তথ্য। তৃতীয় তথ্য, আপনারা অনেকদিন ধরেই জানেন যে আমাদের এখানে বেশ কিছু দিন ধরে বেশ কিছু বহিরাগত বর্গীয় এসে দাপাদাপি করছে। আজকের গণমাধ্যমের খবরেই তাদের অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত, তাকে 900 কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারিতে হাইকোর্টের নোটিশ দেওয়া হয়েছে। যিনি বলেছিলেন, যারা বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আশা করা যায় এই খাওয়া এবং না খাওয়া, এই হাইকোর্টের নোটিশ, এটা নিশ্চয়ই একটা উত্তর হবে। যে কথাটা আমি বলছিলাম, যে বোলপুরে আজকে যখন শান্তিনিকেতনে শতবার্ষিকী অনুষ্ঠান চলছে বিশ্বভারতীর, আজকে মাননীয় প্রধানমন্ত্রী
সে উপলক্ষে একটি ভার্চুয়াল বৈঠক দিয়েছে। বৈঠক মানে ওই 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 বক্তৃতাটি আমায় খানিকটা বিস্মিত করেছে। সেই বিষয় নিরসন করতেই আমি আপনাদের কাছে এসেছি, আমি এবং ডেরেক ওব্রায়ান। তিনি বেশ কিছু উচ্চারণগত ভুল করেছেন, যেমন সেগুলো আমি ধরব না। আমি গুজরাটি রমণীদের থেকে বারবার গুজরাট গুজরাট শব্দটা আজকে প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে, গুজরাট গুজরাট গুজরাট। আমি বুঝতে পারলাম না যে ভারতের প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের সঙ্গে গুজরাটের যোগাযোগ বার করতে এত উৎসাহী কেন। রবীন্দ্রনাথ বিশ্বকবি। রবীন্দ্রনাথকে আমরা তো কেবলমাত্র বাংলার কবি বলে মনে করি না, তিনি তো বিশ্বকবি। তাকে একটা আঞ্চলিক জায়গায় বেঁধে ফেলা, তো সেই প্রসঙ্গে তিনি বললেন যে জ্ঞানদানন্দিনী দেবী গুজরাটি মেয়েদের থেকে কি করে শাড়ি পরতে হয়। বাঙালি রমণীরা যেমন বাঁদিকে শাড়ি ফেলে, শাড়ির আঁচল, সে ডান দিকে ফেলাটা গুজরাটি নারীদের থেকে, রমণীদের থেকে জ্ঞানদানন্দিনী নিয়েছিলেন, তুলেছিলেন। এটা সত্য, কিন্তু অর্ধ সত্য। পূর্ণ সত্য হচ্ছে এই যে ওই শাড়ি ফেলাটা জ্ঞানদানন্দিনী গুজরাটি রমণী এবং পার্সি রমণীদের থেকেও নিয়েছিলেন, কিন্তু পার্সি নারীদের নাম তো উনি মুখে নেবেন না। এই ভারতের মহামানবের সাগর তীরে যে রবীন্দ্রনাথ আগাগোড়া অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে গেছেন, সংকীর্ণ জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলে গেছেন, ফলে স্বভাবতই পার্সি নারীদের কথা ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রীর মুখে আসতে পারে না। আমার আরো অবাক লাগলো, স্বাধীনতা সংগ্রামে কোন কোন বিশ্ববিদ্যালয়ের অবদান আছে তা বলতে গিয়ে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে লাহোর বিশ্ববিদ্যালয়ের নামটা তুলে আনলেন। অথচ ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়, 1857 সালে তার জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামটা একবার মুখে নিতে পারলেন না স্যার? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কি দোষ করল? প্রথম বিশ্ববিদ্যালয়, যার অধীনে সেই লাহোর থেকে শুরু করে ওদিকে আরাকান সীমান্ত পর্যন্ত সমস্ত কলেজ যে বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তা ভারতের স্বাধীনতা আন্দোলনে বা শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম নেবেন না? নাম নেবেন না জাতীয় শিক্ষা পরিষদ থেকে তৈরি হওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়? এগুলো আমাদের দুঃখ দিয়েছে যে পশ্চিমবঙ্গকে ছোট করতে চান, করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের যে গৌরবময় ইতিহাস, তার যে ঐতিহ্য, সেগুলোকে এইভাবে ছোট করা ঠিক না, বা সেগুলোকে এইভাবে বিস্মৃতির অতলে তলিয়ে দেওয়া ঠিক না। ভক্তি আন্দোলনের কথা উনি বলেছেন, আমার মজা লেগেছে যখন উনি তুকারামের নাম বলেছেন, কবিরের নাম বলেছেন। মধ্যযুগে তুকারাম বা কবির, এদের সাহিত্যের উত্থানটাই হচ্ছে, বারবার শিল্প সাহিত্য ভক্তির কথা উনি বলছেন আজকে, এদের উত্থানটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃত ভাষা যে সাহিত্যায়ন, তার বিরোধিতা করে তুকারামের জন্য। তুকারামের ফলশ্রুতি, কবিরের ফলশ্রুতি আম্বেদকর। তুকারাম যদি সাহিত্যিক মুখ হয়ে থাকেন একটা আন্দোলনের, একটা মতাদর্শের, তার রাজনৈতিক মুখ হচ্ছেন আম্বেদকর। আপনি ব্রাহ্মণ্যবাদের অত্যাচারের বিরুদ্ধে তুকারামের উত্থান, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কবিরের উত্থান। আজকে কেন হাতরাস নিয়ে ওনার মুখে একটা কথা শোনা যায় না? কেন দলিতদের ওপর অত্যাচার নিয়ে একটা কথা শোনা যায় না? সেটা আজকের বক্তৃতাটা খানিক প্রমাণ করেছে। এবং আবার আমি বিশ্বভারতী প্রসঙ্গে আসি। রবীন্দ্রনাথ 1910 সালে একটা উপন্যাস লেখেন, আপনারা সবাই জানেন, গোরা। তার যে কেন্দ্রীয় চরিত্র, সে এইরকম জাতীয়তাবাদের সন্ধান করছিল।
আত্মানুসন্ধান করছিল কি করে ভারতীয় হিসেবে নিজেকে চিনতে পারে। শেষে জানতে পারে যে সে জন্মসূত্রে হচ্ছে একজন আইরিশ খ্রিস্টান। এই যে ডিকোটমি, আমার সেই পরেশ রাওয়াল অভিনীত একটা ছবির কথা মনে পড়ে যায়, কিনা ও মাই গড, যে শেষে একটা লোক জানতে পারে যে যে ধর্মকে নিয়ে সে এতদিন লড়ে গেল আসলে সে ধর্মের লোকই নয়। তো এই যে গোড়ার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ বোঝাচ্ছেন যে জাতীয়তাবাদ নয়, মানুষকে নিজেকে বুঝতে হবে আন্তর্জাতিকতাবাদের সূত্রে, ধর্মের সূত্রে নয়। আমি দু তিনটে রবীন্দ্রনাথের কোটেশন আমি পড়বো আপনাদের সামনে, তারপর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্তর চাইব যে এগুলো নিয়ে রবীন্দ্রনাথ এই কথাগুলো বলে গেছে। আজকে উনি বারবার বলছেন যে বিশ্ব মানে ইউনিভার্সাল, ভারতী মানে সরস্বতী, এই দুয়ের যোগাযোগ। মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন, সিটি কলেজে ঠিক এই একদল গোরক্ষকের মতোই একদল ঢুকে পড়ে, হিন্দু ঢুকে পড়ে বলেছিল যে আমরা সরস্বতী পূজা এখানে করতে চাই। ব্রাহ্ম কর্তৃপক্ষ বলেছিলেন যে না, আমাদের কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না। রবীন্দ্রনাথ বলেছিলেন কর্তৃপক্ষ ঠিক বলছেন, আপনি দুম করে গিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে আজকে কোনো পুজো করতে পারেন না। আপনি সংস্কৃত কলেজে ঢুকে আপনি ঈদ পালন করতে পারেন না। প্রত্যেক ধর্মের, প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব বৈশিষ্ট্য আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, কৃষ্টি আছে। এই যে বিশ্বের সঙ্গে ভারতের যে যোগাযোগ, যে উদারতার জায়গা থেকে, সেই উদারতা কি উনি একবারও প্র্যাকটিস করতে পারবেন? যে গোরক্ষকরা মানুষকে পিটিয়ে মারছে তাদের দায়িত্ব নিতে পারবেন? যে দায়িত্ব নেওয়ার কথা বারবার বারবার রবীন্দ্রনাথ বলছেন। কি বলছেন রবীন্দ্রনাথ বলছেন, আজ পর্যন্ত ধর্মের নামে যত নরবলি হয়েছে, কত নরবলি হয়েছে তার কোনো সীমা সংখ্যা নেই। সে বলি কেবলমাত্র মানুষের প্রাণের বলি নয়, বুদ্ধির বলি, দয়ার বলি, প্রেমের বলি। আজ পর্যন্ত কত দেব মন্দিরে মানুষ আপনার সত্যকে ত্যাগ করেছে, আপনার মঙ্গলকে ত্যাগ করেছে এবং কুৎসিতকে বরণ করেছে। মানুষ ধর্মের নাম করেই নিজেদের কৃত্রিম গণ্ডির বাইরের মানুষকে ঘৃণা করবার নিত্য অধিকার দাবি করেছে। মানুষ যখন হিংসাকে, লাইনটা খেয়াল করুন, মানুষ যখন হিংসাকে, আপনার প্রকৃতির রক্তপায়ী কুকুরটাকে, রবীন্দ্রনাথের হাত দিয়ে বেরোচ্ছে রক্তপায়ী কুকুরটাকে একেবারে সম্পূর্ণ শিকল কেটে ছেড়ে দিয়েছে, তখন নির্লজ্জভাবে ধর্মকে আপন সহায় বলে আহ্বান করেছে। কি উত্তর দেবেন মাননীয় প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের এই কথা? এটা একদম বাজে কথা বলছে আপনার তত্ত্ব অনুযায়ী। কিন্তু সেকুলার, একে বাঁচতে দেওয়া উচিত না। সেকুলার কথাবার্তা বলছে, ধর্মবিরোধী কথা বলছে, নাস্তিকের মতো কথা বলছেন। অথচ রবীন্দ্রনাথ, আমরা গভীরভাবে জানি ঈশ্বর বিশ্বাসী, গভীরভাবে জানি রবীন্দ্রনাথ উপনিষদে বিশ্বাস করতেন। যে যজুর্বেদ আজকে উদ্ধৃতি দিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই যজুর্বেদ থেকে শুরু করেই, সেই উপনিষদ থেকে শুরু করেই বিশ্বভারতীর যে স্তোত্র, যে মঙ্গল স্তোত্র, তা রচিত হয়েছে। তাহলে 1915 সালে আরেকটা উপন্যাস লিখছেন রবীন্দ্রনাথ, ঘরে বাইরে। বারবার সেখানে বলছেন যে বাংলাকে, বাঙালিকে চিনতে হবে সমস্ত সম্প্রদায়ের মিলনের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথের যে অল্টার ইগো ওই উপন্যাসে, নিখিলেশ, সে বলছে কৃত্রিম জাতীয়তাবাদ দিয়ে সত্যকে পাওয়া যায় না। নিখিলেশ বলছেন যে ধর্মকে যদি মাতন হিসেবে দেখা হয়, যদি উন্মাদনা হিসেবে দেখা হয়, তা একটা নেশায় পরিণত হয়। দেশপ্রেম ওই রকম একটা নেশা যা মানুষের বিবেক বুদ্ধি দূর করে দেয়। সংকীর্ণ দেশপ্রেম দিয়ে দেশকে সত্যিকারে ভালোবাসতে হবে, রবীন্দ্রনাথ বারবার বলছেন। এবং সেই সত্যিকারে ভালোবাসার মধ্যে রবীন্দ্রনাথ আমাদের সূত্র দিচ্ছেন
রবীন্দ্রনাথ আমাদের ইশারা দিচ্ছেন, রবীন্দ্রনাথ আমাদের স্পষ্ট করে বলছেন যে সমস্ত সম্প্রদায়ের মানুষকে মিলে ভালোবাসতে হবে, সবাইকে নিতে হবে, যে কথা আমার নেত্রী, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন এবং তাকে ওই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে বিজেপির আইটি সেল কুৎসিত সম্বোধনে ভূষিত করে। কেননা উনি রবীন্দ্রনাথের কথা বলেছেন। আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আমার ধারণা রবীন্দ্রনাথকে ওই একই কথা, কারণ মমতাদির থেকে 3 গুণ, মমতাদি যে কথাগুলো বলেন সেই একই কথা 3 গুণ জোর দিয়ে বলতেন রবীন্দ্রনাথ। তাহলে মমতাদির মতোই হয়তো রবীন্দ্রনাথকেও, বা রবীন্দ্রনাথের মতো যারা মানুষ ছিলেন বা মমতাদির মতো এখন যারা মানুষ আছে, তাদের এসেও আইটি সেল ওইভাবে গালাগাল দেবে। কেননা যে দেশে প্রধানত ধর্মের দিকেই মানুষকে মেলায়, অন্য কোনো বাঁধনে তাকে মারতে পারে না, সে দেশ হতভাগ্য। রবীন্দ্রনাথ বলছেন যে দেশ স্বয়ং ধর্মকে দিয়ে যে বিভেদ সৃষ্টি করে সেইটাই সকলের চেয়ে সর্বনেশে বিভেদ। মানুষ মানুষ বলেই মানুষের যে মূল্য সেইটাকেই সহজ প্রীতির সঙ্গে স্বীকার করায়। মানুষ যে মানুষ সেটাকে, সেই মূল্য সেটাকেই সহজ প্রীতির সঙ্গে স্বীকার করায়। প্রকৃত ধর্মবুদ্ধি যে দেশে ধর্মই সেই বুদ্ধিকে পীড়িত করে, রাষ্ট্রিক স্বার্থ বুদ্ধি কি সে দেশকে বাঁচাতে পারে? কালান্তর গ্রন্থ প্রবন্ধের নাম হিন্দু মুসলমান, রবীন্দ্রনাথ বলছেন। তাহলে এই কথাগুলো যদি আজকে ওনার কথায় উঠে আসতো, মিলনের কথা, মৈত্রীর কথা, ভালোবাসার কথা, ঘৃণার কথা নয়, বিদ্বেষের কথা নয়। মানুষকে মানুষের মধ্যে, একটা মানুষের মধ্যে সাদা দিক থাকে, একটা মানুষের মধ্যে কালো দিক থাকে। সে কালো দিকটাকে খালি খুঁচিয়ে দেওয়া নয়, মানুষের ভেতর যে সত্য, শিব ও সুন্দর আছে তাকে উদ্বোধিত করা, সেটাই একজন প্রকৃত রাষ্ট্রনায়কের কাজ। উইনস্টন চার্চিল বলেছিলেন, একজন রাজনীতিবিদ এবং একজন রাষ্ট্রনায়কের কথা কি, পার্থক্য কি, কোথায় একজন সাধারণ রাজনীতিবিদ থেকে একজন রাষ্ট্রনায়ক আলাদা হয়ে যান? বলেছিলেন যে একজন এমনি পলিটিশিয়ান, এই আমাদের মতো অ্যাভারেজ পলিটিশিয়ান, তারা কেবলমাত্র পরের ইলেকশন নিয়ে ভাবে, পরের নির্বাচন নিয়ে ভাবে। আর একজন প্রকৃত রাষ্ট্রনায়ক পরের প্রজন্ম নিয়ে ভাবেন। আজকে এই যে দুয়ারে সরকার, এই যে 1 কোটি বেশি মানুষের কাছে পৌঁছে গেছে, 1,42,00,000 মানুষ, এই পরিকল্পনা যিনি নিয়েছেন, যিনি পৌঁছে দিতে চাইছেন, বাংলার মানুষ বিচার করবেন। তিনি কি ওই বিভেদের রাজনীতি করলেন 10 বছর ধরে? তিনি কি মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি করলেন? তিনি মানুষে মানুষে বিভেদ তৈরি করার রাজনীতি করলেন? না, সমস্ত মানুষকে নিয়ে চলার চেষ্টা করলেন। এই 1,42,00,000 মানুষের কাছে পৌঁছে যাওয়া যে দুয়ারে সরকার, আগামী আরো 9 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া যে দুয়ারে সরকার, আমরা সত্যি ওই রবীন্দ্রনাথের কথাই ধার করে বলতে পারি, আমি যখন তার দুয়ারে যাই ভিক্ষা পেতে চাই। আমরা সেই ভিক্ষা বনাম সাম্প্রদায়িক যে লুণ্ঠন বৃত্তি, বাংলার মানুষ বিচার করে দেখবেন আগামী দিন। আমি আপাতত এইটুকু আপনাদের বলতে পারি। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, ইনভিটেশন, হ্যাঁ, ও হ্যাঁ, সে প্রশ্ন করুন। হ্যাঁ, এইটাই হচ্ছে প্রশ্ন। এই এক্ষুনি আমাকে আমার নেতা ডেরেক ওব্রায়ান বললেন যে এটা আপনাদের জানাতে। আপনারা প্রশ্ন করেছেন, ভালোই হয়েছে। ফলে ন্যাচারালি যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম মুখে নিচ্ছেন না, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম মুখে নিচ্ছেন না পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় বলে, কখনো কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারে? সম্ভব? জানাননি, কি করা যাবে? না, জানাননি। প্লিজ, one by one. হ্যাঁ, দুজনে মিলে কথা বললে আমি কি করে উত্তর দেবো? একটা চিঠি দেখা যাচ্ছে, সেই চিঠিতে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং ডেটটা হচ্ছে 4 ডিসেম্বর। এই চিঠি এসছে নবান্নের অ্যাড্রেসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার। এটা বিশ্বভারতী। মানে চিঠির কি প্রাপ্তি স্বীকার আছে? সাইন আছে।
কার সাইন আছে? উপাচার্য সাইন আছে। উপাচার্য তো মানে উপাচার্য নিজেকেই চিঠি দিয়ে প্রাপ্তি স্বীকার করছেন কি? উপাচার্য তার মানে নিজেকেই চিঠি দিচ্ছেন, নিজেকেই ভাবছেন মুখ্যমন্ত্রী, তারপর সেখানে প্রাপ্তি স্বীকার করে দিচ্ছেন। উপাচার্য সাইন নিয়ে কি করব? পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্তি স্বীকার চিঠি দেখান প্লিজ। How do you know that it came to the last night? Because as far I know, there was no invitation till last 15 days. Maybe it came in the last night, but still I don't know that. But it's a decorum that if you invite somebody in your house, to invite in the last night, is it a decorum? Is it a protocol? She is the Chief Minister of Bengal. You can't insult her in this way. Yeah. What I tell you in English, that is a huge. No. How should I quote which I quoted from his writing? Huh? I will tell you later in differently. I think on not this PC. ব্রাহ্ম আমি তো শুরুতেই সেটা আপনাকে বললাম, ওনার মুখে বারবার আজকে গুজরাট কেন এলো আমি এটা বুঝতে পারলাম না। বিশ্বকবিকে নিয়ে গুজরাটের কথার সঙ্গে যোগাযোগের কথা সত্যিই যোগাযোগ ছিল। আমরা যেমন এবং আমাদের সঙ্গে বাঙালির সঙ্গে গুজরাটের সম্পর্ক কিন্তু বহুদিনের। বাঙালি সাহিত্যিকরা গেছেন, রবীন্দ্রনাথ ওখানে বসে ক্ষুদিত পাষাণ লিখেছেন। উনি একটা এমন কাছে গানও ভুল কোট করেছেন, সেটা আমি নিয়ে কিছু বলছি না। ওরে গৃহবাসী হলদার ওর বিখ্যাত গান, সেটা হয়তো উচ্চারণ ভুল হতে পারে। আমি সেই নিয়ে আমি কোনো কিছু মানে কথা বলতে চাই না। এর আগেও চোলাই বলে কি একটা মানে হয়তো কোনো একটা দেশজ কারো অনুষঙ্গের কথা উনি আমাদের মনে করিয়ে দিতে চেয়েছিলেন। আমি সেদিকেও যাব না। কিন্তু এই যে আপনি এই যে আঞ্চলিক যে 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 সাম্প্রদায়িক কথা বললেন, তার সব থেকে বড় নমুনা দেখবেন আজকে বারবার উনি ক্ষুদিরাম দাস, প্রফুল্ল চাকি, প্রীতিলতা ওয়েদ্দাদার এদের কথা বলেছেন। হয়তো ওনার মনে নেই বিনয় বাদল দীনেশ, অনেকে আছেন, এদের সশ্রদ্ধ স্মরণ করেছেন। ওনাকে অনুগ্রহ করে জিজ্ঞেস করবেন, এদের একজনের নামে তো আন্দামান সেলুলার জেলটা হতে পারত। 5 বার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছেন বিনায়ক দামোদর সাভারকার, তারপর তিনি বীর, তারপর তার নামে আন্দামান সেলুলার জেল হয়। আর যে হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবনের জয়গান যারা গেয়ে গেল, সেই ক্ষুদিরাম দাস থেকে শুরু করে ওই সেলুলার জেলে রাত কাটানোর বছরের পর বছর পচে মরা উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুঙ্গ, বারিন ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্দুভূষণ রায়, এদের কথা একবারও মনে এলো না? ইন্দুভূষণ রায় ওই জেলে টর্চার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছিলেন, গলায় দড়ি। আর পাশের ছেলে বসে তখন বিনায়ক দামোদর সাভারকার ইংরেজদের কাছে ছাড়া পাওয়ার মুচলেখা দিচ্ছেন যে আমি আর কখনো ইংরেজ বিরোধী কোনো সাম্রাজ্যবাদ বিরোধী কোনো আন্দোলনে আমি থাকবো না, আমি কোনো দেশ স্বাধীনতা যুদ্ধের আন্দোলনে থাকবো না। তার নামে আন্দামান সেলুলার জেল। তার অভিনব ভারত অসাধারণ বই, আমি বলছি অসাধারণ বই অভিনব ভারত। কিন্তু সে তো আগে 1897 সালের 22শে জুন বোধহয়, যখন ওই 3 ভাই চাপেকার পুনায় আয়ান র্যান্ডকে গুলি করছেন প্লেগ হওয়া নিয়ে, সেখানে সাভারকারের মুভমেন্ট আছে, সেখানে সাভারকার আন্দোলন করেছেন সত্য। কিন্তু তারপর আন্দামান সেলুলার জেলে যাওয়ার পর তিনি তো মুচলেখা দিয়েছেন 5 বার, একবার নয় 5 বার। তাহলে তার নামে আপনারা বাংলার এবং সর্বভারতীয় গণমাধ্যম আছেন এখানে, এটা আপনাদের স্ট্রাইক করছে না? এটা আপনাদের কিছু মনে হচ্ছে না? এটা আমাদেরই বাবা ঠাকুরদাদের কথা হচ্ছে, আমাদেরই বাপ ঠাকুরদাদের কথা হচ্ছে।
তা তাকে অপমান করছে তো, সেটা কিছু মনে হচ্ছে না আপনাদের? এইটুকুই বলতে পারি। বিরসা মুন্ডার কথা তো বারবার উল্লেখ করা উচিত, কিন্তু বিরসা মুন্ডার নাম করে অন্য কারোর গলায়, একজন আদিবাসী শিকারীর গলায় মালা পরিয়ে দেওয়া ঠিক না। বিরসা মুন্ডাকে তো চিনতে হবে। বিরসা মুন্ডাকে না চিনে বিরসা মুন্ডার নাম মুখে নিয়ে কি হবে? সে মন্দিরে দেব নাই, রবীন্দ্রনাথেরই লেখা। সে মন্দিরে দেব নাই, যে দেবতার গলায় গিয়ে মালা দিচ্ছ সে মন্দিরে দেব নাই। কেন বিরসা মুন্ডাকে তো চেনেন না। আমি সেটাই তো বললাম যে রবীন্দ্রনাথকে না চিনে, রবীন্দ্রনাথের মূল কথাকে আত্মস্থ না করে, রবীন্দ্রনাথকে দিয়ে যদি নিয়ে না একদম না বুঝে বাইরে থেকে পরিযায়ী এই রাজনীতিবিদ যারা আসছেন, এসে এখানে আমাদের বাঙালি রাজনীতিবিদদের অপমান করছেন। হ্যাঁ, আমি গতকাল আমি বলেছি তো যে আপনি কি পারবেন? এতবার তো তামিলনাড়ুতে যাচ্ছেন, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী স্টালিনকে করুণানিধি কা পো বলতে পারবেন? আপনি কোনোদিন কার্তি চিদম্বরম কা পো বলেছেন? আপনি কি কোনোদিন জগনকে, সম্মানীয় মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশ, তাকে রাজশেখর কা পো বলে সম্বোধন করতে পারবেন? ওই রাজ্যে গিয়ে পারবেন? উত্তরপ্রদেশে গিয়ে বলতে সম্মানীয় অখিলেশ যাদব সম্পর্কে বলতে মুলায়ম কা পো পারবেন বলতে? বাংলা বলে যা খুশি বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবদের রাজনীতি করেন বলে, মমতা বন্দ্যোপাধ্যায় নিম্নবর্গের পক্ষে আছেন বলে, মমতা বন্দ্যোপাধ্যায় দলিতদের পক্ষে আছেন বলে, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের পক্ষে আছেন বলে, মুসলমানদের পক্ষে আছেন বলে, নমশূদ্রদের পক্ষে আছেন বলে বলে দিচ্ছেন ভাইপো ভাইপো। রাহুল গান্ধী সম্পর্কে কখনো বলতে পারবেন? রাহুল গান্ধীকে সম্মান করে ডাকেন শাহজাদা, ব্যঙ্গ করলেও বড় জোর বলেন শাহজাদা। কোনোদিন বলতে পারবেন রাজীব কা পো? বলতে পারবেন? বাংলায় এসে তো বলে দিচ্ছেন, যা পারছেন তাই বলছেন। হ্যাঁ, পারবেন? একটি ছেলেকে এইভাবে অপমান করে কি হবে ভাই? সে ব্যাট নিয়ে মারতে যায়নি সরকারি লোককে। এইটা তো তার অপরাধ। ব্যাট নিয়ে যদি সরকারি লোককে মারতে যেত, সে বড় রাজনীতিবিদ হয়ে যেত, তাই না? সম্মানীয় রাজনীতিবিদ হয়ে যেত। হতো তো। হ্যাঁ, বলুন, কি বলছিলেন? সেটা তো আমাদের পক্ষ থেকে অলরেডি জানানো হয়েছে যে এটা ডিফেকশন অ্যাক্টের আওতার মধ্যে পড়ছে। এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা চলছে। তা এটা আমরা দেখবো আগামী দিনে কি হয়। এটা তো একেবারেই মানে পার্লামেন্টের বিষয়। রাজ্যে তো এখন ওরা হন্যে হয়ে লাশ খুঁজে বেড়াচ্ছে। রাজ্যে বিজেপির শুধু কাজ হচ্ছে এখন লাশ খুঁজে বেড়ানো। যেহেতু 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটা গণহত্যা দেখাতে পারেনি, নন্দীগ্রামের মতো জেনোসাইড দেখাতে পারেনি, গুজরাটের মতো দলিত আদিবাসী মেয়েকে ধর্ষণ এবং হত্যা দেখাতে পারেনি, হাতরাসের মতো। ফলে যেখানে পারছে লাশ খুঁজে বেড়াচ্ছে। লাশ কই, লাশ কই, বুঝতেই পারছেন, উল্টে দিলে কৈলাস 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 করে বেড়াচ্ছে। হ্যাঁ, বলুন। সেটাই তো বলছি যে কেন এখানে এসে অশান্তির বাতাবরণ তৈরি করছেন? এই রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করবেন না। এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় ল অ্যান্ড অর্ডারে, হ্যাঁ ঝামেলা কি নেই, আছে। সব রাজ্যের ফুচকার ঝামেলা, সে ঝামেলা তো নিউ ইয়র্ক শহরেও হয়, লন্ডন শহরেও হয়।
তা তখন ল অ্যান্ড অর্ডার সেটাকে ইন্টারভেন করে। আপনারা বাইরে থেকে সে প্ররোচনা দেবেন না অনুগ্রহ করে। পাখির চোখ আপনারা তাকিয়ে আছেন বাংলা, এটা করে বাংলাকে এইভাবে নষ্ট করবেন না, ধ্বংস করবেন না, এইটা বলতে পারি। হ্যাঁ, লাস্ট প্রশ্ন একটাই নেব, একটা বলুন, আপনি বলুন। পাঠিয়ে দিন, পাঠিয়ে দেবেন। তিনি প্রথম থেকে যদি বলেন যে বদলা নেব, মাথায় টিপ করে গুলি করব, কুকুরের মতো এনকাউন্টার করব, বারবার এনকাউন্টার শব্দটা ওনার উত্তরপ্রদেশের রাজনীতিতে যেটা একদম মানে একদম লবজ রোজ ব্যবহার করা, এনকাউন্টার এনকাউন্টার, সেটা পশ্চিমবঙ্গে ওরা বারবার বলছেন। তা ওরা এই ব্যাপারটাকে এখন মানুষ ঠিক করবে তো, মানুষই ঠিক করতে দিন। মানুষও শুনছে, খালি আপনি আমি শুনছি তা না, মানুষ তো শুনছে এনকাউন্টারের কথা, দাঙ্গার কথা, বদলার কথা, মাথার টিপ করে গুলি করার কথা, গাড়ি পিষে মেরে দেওয়ার কথা। এই কথাগুলো বিজেপি নেতারা বারবার বলছেন। বলতে দিন, বলতে দিন, একটু বিপুল। প্রাথমিক ভোট যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল, হাইকোর্ট সেটাকে আজকে চ্যালেঞ্জ, হাইকোর্ট সেটাকে চ্যালেঞ্জ হয়েছে এবং উচ্চ প্রাথমিক নিয়োগের মামলা আজকে সেকেন্ড ডিভিশন বেঞ্চে গেছে। না, এটা নিয়ে এখন আমার যেটা ব্যাপারটা, যেটা সাবজুডিস, এই মুহূর্তে আমি কিছু বলছি না এটা নিয়ে। এইটা নিয়ে তো গতকাল বোধহয় পার্থদা একটা প্রেস কনফারেন্স করেছেন।